আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ৪৯তম যে স্পেশাল বিসিএস রয়েছে সেই বিসিএস এর রসায়নের সিলেবাস নিয়ে আলোচনা করব। রসায়নের যে সাবজেক্টিভ আমরা জানি যে ১০০ মার্ক, এখানে একটা বিস্তারিত একটা সিলেবাস দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে, এবং এই সিলেবাসটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব কিভাবে কোন টপিকসগুলো পড়তে হবে, বই থেকে কিভাবে পড়তে হবে, তারপর কোন কোন জিনিসগুলো আমাদের হাইলাইট করতে হবে, এবং প্রত্যেকটা টপিক সিলেবাসটা যেহেতু ইংরেজিতে দেওয়া আছে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমাদের একাডেমিতে আমরা অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সেহেতু কোন বইতে কি কি আছে এগুলো সম্পর্কে আমরা তোমাদের ভালো আইডিয়া দিতে পারবো আশা করি, এবং কি কি টপিকস আমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আশা করি আজকে ক্লাসে তোমরা জানতে পারবে। তাহলে এই ক্লাসে প্রথমে আমি একটু বলে নিচ্ছি আজকের ক্লাসটা কি কি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বিসিএস এর মেইন সার্কুলারটা দেখব, তারপর এখানে জেনারেলে কত আসবে এবং বিষয়ভিত্তিক কত মার্ক পরীক্ষা আসবে এবং পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এগুলো নিয়ে সংক্ষেপে একটু শুরুতে আলোচনা করে নিব। তার পরবর্তীতে আমরা রসায়নের যে সিলেবাস আছে বিসিএস এর পিএসসি থেকে যেটা দেওয়া হয়েছে সেটার আদলে আমরা বিশ্লেষণ করব, প্রত্যেকটা টপিকস ধরে ধরে বাংলায় অনুবাদ করে দিব তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবং যেহেতু অনেকেই এবছর নতুন এবং সবেমাত্র চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করেছো, ফলে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে সিলেবাসটা কিরকম হবে বা পরীক্ষা কিরকম হবে। রসায়ন সাবজেক্টিভের এমসিকিউ সম্পর্কে কিভাবে কোশ্চেন হয় এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা এই সিলেবাসটা বিস্তারিত দেখব যে এখানে কি কি দেওয়া আছে, তোমাদের কোন কোন জিনিসগুলোর প্রতি ফোকাস দিতে হবে আমি তোমাদের বিস্তারিত বলবো, এবং বই থেকে আমরা কোন কোন অংশগুলো পড়বো, কোন বই থেকে পড়বো, কিভাবে পড়বো, এই জিনিসগুলো আজকে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা শুরু করি। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, এবং শেষে আমি তোমাদেরকে ১ মাসে এই যে পুরো সিলেবাসটা তোমরা কিভাবে শেষ করবে, শেষ করার একটা রুটিন দিয়ে দেবো যে তোমরা প্রতিদিন টপিকস কিভাবে ধরে ধরে পড়লে এই জিনিসটা কভার হবে। আচ্ছা, এখানে মেইন হলো আমাদের হাতে সময় খুবই কম, যেহেতু আগস্টের শুরুতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ১৫ তারিখের ভিতরে সম্ভবত পরীক্ষার ডেট দিয়ে দেবে পিএসসি, এটা আমরা বিস্তারিত জানবো। ফলে এই অল্প সময়ের ভিতরে যাদের আগে থেকে জেনারেল পার্ট পড়া আছে তাদের এটা একটা স্ট্রং জোন হিসাবে কাজ করবে, এবং সাবজেক্টিভটা এটা অনেকেই অনার্সে পড়ে আসছে বা অনেক আগে পড়ে আসছে, এটা অনেকেই ভুলে গেছে, আবার নতুন করে আমাদেরকে ওইগুলো রিকল করতে হবে। এই জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ওইগুলো যদি পড়তে পারি বা নোট করতে পারি, ঠিক আছে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন বই বিসিএস এর যে বিভিন্ন বিগত সালের প্রশ্ন ব্যাংক আছে এগুলো থেকে, এবং অনার্সের যে বিভিন্ন বই থেকে, কারণ এগুলো এক এক জায়গায় এক একটা ছড়াই ছিটেই আছে, এবং বাজারে আমরা জানি যে এখন পর্যন্ত কোনো ভালো মানসম্মত বই এমসিকিউর বের হয়নি। এর কারণ হলো অল্প সময়ে কেউ অতটা ভালো বের করতে পারবে না, হয়তো প্রযুক্তির সাহায্য নিয়ে কপি পেস্ট করে কিছু বই বের হয়ে আসতে পারে, এবং অনেকেই এগুলো দেখলাম যে কভার পাল্টে প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাহলে এই জন্য আমি তোমাদেরকে কিছু বইয়ের রেফারেন্স দিব যে এটা প্রথম বর্ষের অমুক বই আছে, এটা দ্বিতীয় বর্ষের এই বইতে তোমরা পাবা, এই টপিকটা সম্পর্কে একবার রিডিং ওখান থেকে তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু সার্কুলারটা থেকে দেখি যে আসলে সার্কুলারে কি কি এখানে আছে। ৫০তম বিশেষ পরীক্ষা, মানে এটা শিক্ষা ক্যাডারের জন্য একটা আলাদা সার্কুলার, যে কিছুদিন আগে যারা ডাক্তার ছিল তাদের জন্য একটা স্পেশাল সার্কুলার ছিল, আবার ৪৯তম এটাও একটা স্পেশাল, শুধুমাত্র শিক্ষা ক্যাডার যারা তাদের জন্য, এখানে কোনো অন্যান্য ক্যাডার নাই। আচ্ছা, তাহলে এখানে রসায়নের আমরা দেখতে পাচ্ছি যে রসায়নের ৩০টা পদ এখানে দেয়া আছে, এবং এখানে রসায়নের ভিতরে আবার আমরা জানি বিভিন্ন সাবজেক্ট আছে, যে পিওর কেমিস্ট্রি, তারপর যে বায়োকেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে এরা সবাই এই পদের জন্য তারা কি করবে, পরীক্ষা দিবে, এবং এই পদে তারা আবেদন করতে পারবে আর কি। আচ্ছা, তারপর এখানে আমরা দেখি যে আসলে পরীক্ষাটা কত মার্কের কি হবে সেটা তাও উল্লেখ করে দেওয়া আছে একদম স্পষ্টভাবে সবকিছু। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো এবার ফোর্থ ইয়ারে পরীক্ষা শেষ করলাম, এখন আমি কি অংশগ্রহণ করতে পারবো কিনা, ঠিক আছে। এটা এখানে স্পষ্ট বলা আছে, দেখো যে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, যারা দেখো যাদের লিখিত পরীক্ষায় যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে লিখিত পরীক্ষা ৪৯তম বিসিএস এর পরীক্ষার ২০২৫-এর আবেদন গ্রহণের শেষ তারিখ ১৮/৮/২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শেষ হয়। যদি তোমাদের লিখিত পরীক্ষা ১৮ তারিখের আগে শেষ হয়ে যায় তাহলেই তোমরা ওখানে এপিআর দেখিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এখানে এটা স্পষ্ট বলা আছে আমার যতটুকু ধারণা আছে।
আর যাদের অনার্স কমপ্লিট হয়ে গেছে বা রেজাল্ট প্রকাশ, তাদের তো এখানে কোনো আর কনফিউশন নেই, তারা তো এমনিতেই আবেদন করতে পারবে, অনার্স হোক আর মাস্টার্স হোক। আচ্ছা, আচ্ছা, তারপর এখানে আরো বিস্তারিত আছে, তোমরা এগুলো দেখে নেবে। যেটা আজকের আমাদের মেইন টপিকস হলো সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করা এবং তোমরা কিভাবে কতটুকু পড়বে, আমি জাস্ট জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দিব। যেহেতু খুবই সময় কম এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, সিট খুবই কম, এই জন্য আমরা বিভিন্ন বই থেকে যত সম্ভব নিজেরা বইতে সময় দিয়ে জাস্ট কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব। যাদের অনার্সে কনসেপ্ট ভালো তারা এদিকে এগিয়ে থাকবে, যারা অনার্সে একটু কম পড়েছো তাদের জন্য একটু টাফ হয়ে যাবে বলতে, তাদের ওই জিনিসগুলো আবার নতুন করে সব কিছু বিস্তারিত, প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা কনসেপ্ট, এগুলো বিস্তারিত পড়তে হবে, যেহেতু এটা এমসিকিউ পদ্ধতিতে হবে, এখানে কোনো লিখিত কিছুই লিখতে হবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে এমসিকিউ টাইপ যেহেতু পরীক্ষা হবে, তাহলে এখানে আমাদের যে জেনারেল পার্ট আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যেমন বাংলাদেশ, আন্তর্জাতিক, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, এগুলো সবগুলো মিলিয়ে টোটাল তোমার থাকবে 100 মার্ক। আচ্ছা, আর আমরা যেহেতু আমরা আজকে কেমিস্ট্রি নিয়ে কথা বলবো, যেহেতু আমরা কেমিস্ট্রি নিয়েই কাজ করছি, আমাদের চ্যানেলও মূলত এখানে কেমিস্ট্রি নিয়েই, তাহলে আমাদের রসায়ন সাবজেক্টে আমাদের টোটাল 100 মার্ক থাকবে। সেখানে পিএসসি একটা আমাদের সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসটা মূলত আমি দেখাচ্ছি। তাহলে এই যে পদ সংশ্লিষ্ট 100, মানে আমরা রসায়ন থেকে পাবো 100টা এমসিকিউ, এবং বাকি যে জেনারেল সাবজেক্ট আছে সেই জেনারেল সাবজেক্টে আমরা পাবো 100, তাহলে টোটাল 200 মার্কের এমসিকিউ এক্সাম হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি যদি ভুল করো, সেই ভুলের জন্য 0.50 নম্বর কাটা যাবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি যদি 2টা কোশ্চেন ভুল করো, তোমার টোটাল 3 মার্ক কাটা যাবে। ঠিক আছে? তাহলে এই জন্য আমাদেরকে একটু সাবধানে তাকাতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু এখন পিএসসির সিলেবাসটা দেখে নিই। আচ্ছা, এখানে এই জেনারেল সিলেবাসটা অ্যাড করা আছে, এই যে এখানে বিভিন্ন তোমাদের ওই যে বাংলা ব্যাকরণ, তারপর সাহিত্য, মধ্যযুগ, আধুনিক যুগ, এখান থেকে 5 থাকবে, এবং ব্যাকরণ থেকে 15 মার্ক থাকবে, তাহলে টোটাল এখানে 20 মার্ক থাকবে। তাহলে ব্যাকরণটা আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপর এখানে ইংরেজির বিভিন্ন গ্রামাটিক্যাল পার্টের নাম্বার দেয়া আছে। তারপর লিটারেচার থেকে 5 মার্ক থাকবে মাত্র, সেজন্য লিটারেচারটা আমরা কম ফোকাস করে আমরা গ্রামার পার্টটাকে এগিয়ে রাখবো। তারপর এখানে জেনারেল নলেজ, এই যে কোনটা থেকে কত মার্ক থাকবে, বাংলাদেশ জাতীয় কৃষি সম্পদ, এখানে মার্ক বন্টন সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী টোটাল 20 মার্ক থাকবে, এগুলো হলো জেনারেল পার্ট। তারপর গাণিতিক যুক্তি, এই যে নাম্বার বন্টন দেওয়া আছে। তারপর মানসিক দক্ষতা 10 মার্ক। তারপর এই যে এখানে আমাদের সিলেবাস হলো কেমিস্ট্রির যে মূল সিলেবাস এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে 2টা পার্ট করে তারা দিয়েছে, একটা হলো প্রথম পার্ট, এটা হলো 50 মার্ক, আর পরে একটা পার্ট আছে, এটা আবার 50 মার্ক। তাহলে এই যে প্রথম পার্টটা, এই প্রথম পার্টটা তোমরা, এটা কিছুটা বলা যায় যে আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে টপিক ছিল, বা কিছু কিছু জিনিস এখানে ইন্টারের টপিক্সের সাথেও মিল রয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আগে তোমাদের বলে দিই যে তোমরা যে টপিকসগুলো ইন্টারের বইয়ের সাথে মিল আছে, তোমরা চাইলে সেগুলো এইচএসসির বই থেকে পড়তে পারো। এই হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, সব থেকে ভালো যেটা হবে সেটা হলো অনার্সের বই থেকে, যেহেতু তোমরা অনার্সের বই অলরেডি পড়ে আসছো, সেহেতু অনার্সের বই থেকে জাস্ট টপিকসগুলোর মেইন পয়েন্টগুলো, এখানে তোমার বিস্তারিত কোনো সমীকরণ সমাধান করতে হবে না, বা বিস্তারিত কিছু এখানে করতে হবে না, জাস্ট তোমাকে মেইন পয়েন্টগুলো ফোকাস দিতে হবে। আমি সেটাও বই থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কোন জিনিসগুলো পড়বা। আচ্ছা, তাহলে বই হলো প্রথমে এইচএসসি, তারপর অনার্সের বই, তারপর সাথে তুমি একটা এটা যেহেতু রিটার্নের কোশ্চেন, তোমরা অনেকেই জেনে থাকবে যে এখানে যে তোমাদের সিলেবাসটা দিছে হুবহু এইটাই বিগত যে রিটার্নের পরীক্ষাগুলো হয়েছে কেমিস্ট্রির, যে রিটার্ন পরীক্ষা, সেই রিটার্ন পরীক্ষা সেম এই কোশ্চেন থেকেই ছিল, জাস্ট ওইটাই এখন এমসিকিউ আকারে আমাদেরকে পড়তে হবে। আগে যারা রিটার্ন দিয়েছে তারা তো এটা লিখিত আকারে লিখছে, কিন্তু আমরা এটা এমসিকিউ আকারে এই পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় আর কি পাবো। তাহলে শামস বিসিএস হেল্পলাইন নামক একটা জব সলিউশন, বলতে বিসিএস এর কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে। তাহলে এই টপিকস অনুযায়ী ওখানে সাজানো অধ্যায়ভিত্তিক 2 পার্টের অনেক বড় একটা বই। তাহলে তোমরা চাইলে এটাও সংগ্রহ করে রাখতে পারো, কারণ এখানে এই যে বিগত সালে এই সব টপিকস থেকে যেখান থেকে প্রশ্ন আসছে বিসিএসে, সেই প্রশ্নগুলো ওই বইতে দেওয়া আছে। তাহলে ওইগুলো পড়লে তোমার ওই কনসেপ্ট সম্পর্কে তোমার 50, 60, 70% পর্যন্ত তোমার আইডিয়া গেইন হয়ে যাবে। তারপর বাকিটা ফিল আপ করার জন্য তোমাকে ওই প্রত্যেকটা টপিকস আবার একটু অনার্সের বই থেকে, বা ইন্টারের বইতে তুমি সব কিছু পাবে না, খুব অল্প কিছু জিনিস আছে ইন্টারের বইয়ের সাথে মিল আছে, অনার্সের বই থেকে ওগুলা রিভিশন দিতে হবে।
আচ্ছা, সবাই ক্লাসটা শুরু থেকে দেখো মনোযোগ দিয়ে। আশা করি তোমাদের কাছে জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে, কোনটা কিভাবে কোথা থেকে পড়তে হবে, যে এটা তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং পরবর্তীতে যারা এবিসিএস না যারা পাওনি, যারা পরবর্তী বিসিএস গুলো দিবা, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই যদি রুটিন সিলেবাস চেঞ্জ না হয়, এই সেম সিলেবাসই তোমাদের পিলি টেকার পরে রিটার্নে আবার এই সেম সিলেবাস দিয়ে এক্সাম দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সিলেবাস অ্যানালাইসিসটা শুরু করি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আছে গ্যাস ল, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এই সিলেবাস আমি এবার বাংলায় অনুবাদ করে দিয়েছি তোমাদের, আগে একটু এখান থেকে দেখি। তাহলে গ্যাস ল এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, লিকুইফিকেশন অফ গ্যাসেস এবং এনার্জি চেঞ্জেস। আছে এই জিনিসগুলো এখন আমরা একটু দেখি যে কিভাবে এই টপিকগুলো পড়তে হবে। আসলে আমি এখানে একটু বিস্তারিত সাজাইছি দেখো। তাহলে প্রথমেই তোমাদের সিলেবাসে ছিল গ্যাস লস। আচ্ছা, গ্যাস ল মানে কি? গ্যাস ল মানে তোমাকে এখানে কি কি পড়তে হবে, যে গ্যাসের যে সূত্রগুলো আছে, আমরা এটা ইন্টারও ছিল এবং অনার্স প্রথম বর্ষ, আমি এখানে লিখে দিচ্ছি অনার্স প্রথম বর্ষে তোমার এই সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবা। এটা হলো ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন একে। এই ভৌত রসায়ন একের ভিতরে এগুলো সব একদম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে এগুলো সব সুন্দরভাবে সাজানো আছে। তোমরা জাস্ট ওখান থেকে এই জিনিসগুলো দেখবা, যে বয়েলের সূত্র, চার্লস গ্যাসের সাধারণ সূত্র, গ্যাসের গঠন। এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিছি, মানে শুধু এগুলো না, এগুলো ছাড়াও আরও যা যা আছে এই টপিক্সের সাথে রিলেটেড আরও তোমার যত কনসেপ্ট আছে এগুলো সম্পর্কে তোমার জাস্ট বেসিক ধারণাটা থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা টপিকস তোমাদেরকে বই থেকে দেখাই, আর বাকিগুলো তোমরা বুঝে নিবা যে ওইটা এভাবে করে পড়তে হবে, এই টপিকসগুলো এখান থেকে এতটুকু পড়তে হবে। আচ্ছা ধরো, প্রথমে গ্যাস ল বা গ্যাসের সূত্র ধরো, আমরা এখান থেকে বই থেকে আমি একটু দেখাই তোমাদের। এটা হলো অনার্স প্রথম বর্ষের, এটা হলো ভৌত রসায়ন বই। এই যে দেখো, ভৌত রসায়ন অধ্যায় 2 এ গেলেই তোমরা এরকম দেখতে পাবা যে একটা অধ্যায় আছে, নাম হলো গ্যাসের সূত্র। তারপরে এখানে তারা অধ্যায়টা কিভাবে সাজাইছে দেখো, বয়েলের সূত্র, চার্লস, অ্যাভোগাড্রো, ডাল্টন, গ্রামের ব্যাপার। তাহলে সবগুলো সূত্রই তোমাদের কিন্তু এই সিলেবাসের আওতাভুক্ত। তাহলে সবগুলো সূত্রের বেসিক যে সূত্রটা, সেই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এবং প্রত্যেকটার দেখবো, প্রত্যেকটার সাথে একটা করে সূত্র আছে, একটা করে সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো তোমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে? তাহলে জাস্ট বেসিক সূত্র, সম্পর্ক এবং ইকুয়েশনটা জাস্ট, এখানে কোনো আমাদের প্রতিপাদন করতে হবে না। তাহলে এই যে এখান থেকে বইতে পড়বা, তারপর এই যে কিছু বেসিক কনসেপ্ট আছে, যে তোমার -273°C পরম শূন্য তাপমাত্রা বলা হয়। ঠিক আছে? তাহলে এটা এমসিকিউতে আসতে পারে, এটা একদম বেসিক, এটা ইন্টারও ছিল। তারপর পরম তাপমাত্রা স্কেল কত থেকে কত ধরা হয়। ঠিক আছে? এই জিনিসগুলো জাস্ট একবার রিডিং পড়বা। তারপর এখানে দেখো, পরম শূন্য তাপমাত্রা, এটা চার্লস এবং গেলুসকের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরম, জাস্ট সংজ্ঞাটা একবার দেখবা। তারপর এখানে পরবর্তীতে বোলজম্যান ধ্রুবক, জাস্ট ধ্রুবকগুলো মুখস্থ রাখবা। তারপর এখানে আমার কিছু নোট করা ছিল। আচ্ছা, এগুলো এগুলো হলো অনার্সের ওদের জন্য। আচ্ছা, তারপর তোমরা কি করবা, জাস্ট এখান থেকে প্রত্যেকটা সূত্র ধরো, এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, প্রত্যেকটা সূত্র এখানে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা সূত্র সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে। মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে। আচ্ছা, আমি দেখাচ্ছি, এই সূত্রগুলো আছে সামনে। গ্যাসের গতিতত্ত্বটা একবার রিডিং পড়ে রাখবা, যে গতিতত্ত্ব আসলে মেইন বিষয়বস্তুটা কি। সব থেকে ভালো হয় যদি তুমি ছোট ছোট নোট করে রাখতে পারো, যা তাতে এলোমেলো হবে না। প্রত্যেকটা টপিক সম্পর্কে প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা সংজ্ঞা চাইলে তুমি একসাথে করে লিখে রাখতে পারো। এগুলো ভাইভায় পরবর্তীতে অনেক হেল্প হয়, কারণ ভাইভায় এই কনসেপ্টগুলো থেকেই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। ভাইভায় কিন্তু 100 মার্ক, যেটা আমি এখনো বলি নাই, ভাইভায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে ভাইভার আগে আমাদের পিলিতে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, এখানে বিশেষ এক্সামে কোনো রিটেন নেই, শুধু প্রিলি এবং ভাইভা। তাহলে এই যে বয়েলের সূত্রের প্রতিপাদন, তাহলে আমরা প্রতিপাদন করব না, আমরা জাস্ট প্রতিপাদন করার পর বয়েলের যে সূত্রটা আসে সেই সূত্রটা শুধু দেখবো। এই সম্পর্কগুলো শুধু আমরা পড়বো, মনে রাখবো। এগুলো এমসিকিউতে আসতে পারে, এবং কোনটা ব্যস্তানুপাতিক, কার সাথে কি সমানুপাতিক, এই জাস্ট এই বেসিক কনসেপ্টগুলো। তারপর গ্রামের ব্যাপন সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এখানে ওগুলো আমার হাতে সব কিছু নোট করা ছিল। তাহলে এই যে মেইন কনসেপ্টগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। তারপর গ্যাসের বিভিন্ন গতিবেগ, এই জিনিসগুলো, এগুলো অবশ্য সিলেবাসে নাই, সিলেবাস শুধু সূত্রগুলা বলছে, সূত্রগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এভাবে করে তোমাদের ধরে ধরে জিনিসগুলো সম্পর্কে জাস্ট একটু বই উল্টে যেতে হবে, আর মেইন কনসেপ্টটা মাথায় নিতে হবে। ঠিক আছে? যেহেতু আমাদের সময় কম, সেহেতু আমাদের এভাবে করেই আগাতে হবে। আচ্ছা,
তারপর দেখো পরবর্তী আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের, মানে গ্যাসের যে গতিতত্ত্ব, তারপর আরএমএস বেগ, তারপর এই যে একটু আগে আমি দেখাইলাম ওই অধ্যায়ের ভিতরেই সব আছে, গ্যাসের কণার গতিতত্ত্ব আছে, আরএমএস বেগ, চাপের উৎপত্তি, গ্যাসের বাস্তব আচরণ, গ্যাসটা কীভাবে আচরণ করে, এবং এখানে আরও অনেক কনসেপ্ট আছে, ভ্যান ডার ওয়ালস সূত্র আছে। ঠিক আছে, তাহলে তোমার কি কারণে এরা বিচ্যুত দেখায় আদর্শ গ্যাসের আচরণ থেকে। ঠিক আছে, তাহলে এই বাস্তব গ্যাসের আচরণটা কীরকম হয় এগুলো। তারপর পরবর্তীতে সিলেবাসে আছে দেখো লিকুইফিকেশন অফ গ্যাসেস, মানে গ্যাসের তরলীকরণ। এখন গ্যাসের তরলীকরণের যে পদ্ধতিগুলো আছে সব থেকে জনপ্রিয় জুল থমসন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, জুল থমসন। তারপর বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনা, সংকট, তাপ, চাপ, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইভাবে করে, এগুলো কিন্তু বেশি না, এগুলো জাস্ট তুমি জাস্ট মেইন কনসেপ্টটা নিবা, এখানে সব তোমার ডিটেলস একদম সব কিছু পড়ে আসলে এত সিলেবাস তুমি মনে রাখতে পারবে না, মেইন কনসেপ্টটা শুধু এখানে, যেমন জুল থমসনের মেইন কনসেপ্টটা কি, সূত্রটা জাস্ট তুমি সূত্রটা লিখে রাখবা। আচ্ছা এভাবে। তারপর দেখো পরবর্তীতে আছে এনার্জি অ্যান্ড এনথালপি চেঞ্জেস আছে, এই জিনিসগুলো কিন্তু এই বিসিএস এর সিলেবাসই এখানেই আছে, জাস্ট আমি তোমাদেরকে কি করতেছি, এই যে দেখো এনার্জি চেঞ্জেস, এনথালপি চেঞ্জেস অ্যান্ড ডিটারমিনেশন, এই জিনিসগুলোই জাস্ট এগুলো থেকে কিভাবে কোন টপিকস আসতে পারে বা কোন টপিকস আমাদের কিভাবে পড়তে হবে, এগুলোই জাস্ট এখানে একটু ডিটেলসে দেওয়া আছে, আর কিছুই না। তাহলে এনার্জি অ্যান্ড এনথালপি চেঞ্জেস, তারপর দেখো শক্তি এবং এনথালপি পরিবর্তন আছে, এই জিনিসগুলো তুমি বিস্তারিত কোথায় পাবা, এই জিনিসগুলো পাবা হলো অনার্স দ্বিতীয় বর্ষের, আমি এখানে লিখে দিচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ভৌত রসায়ন 2 বইতে, ভৌত রসায়ন 2 বইয়ে এই জিনিসগুলো তুমি পেয়ে যাবে। আচ্ছা তাহলে এটা তোমরা শামস বই ফলো করতে পারো, বা যে কোনো বই যেটা ভালো কোয়ালিটিফুল লেখা আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। আচ্ছা তাহলে দেখো তাপ তাপ বিক্রিয়া, যেমন তোমার এক্সেন্ডো বিক্রিয়া, এই জিনিসগুলো দেখবা। তারপর দহন তাপ, হেসের সূত্র আছে, ডেল এস কি, এ দ্বারা কি বোঝায়, এই জাস্ট বেসিক কনসেপ্টগুলো এখান থেকে নিবা। তারপর ল অফ এনার্জিস অ্যান্ড থার্মোডাইনামিক্স, মানে তাপগতিবিদ্যার যে সূত্রগুলো আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এই সূত্রগুলো সম্পর্কে জানতে হবে, এবং কোন সূত্র কি নিয়ে আলোচনা করেছে, কোন সূত্র কে আবিষ্কার করেছে, ক্লাসিয়াস কি বলছে, প্লাঙ্ক কি বলছে, এই এই কনসেপ্টগুলা তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমি জাস্ট এখানে কিছু টপিকস তোমাদের ধারণা দিয়েছি, তুমি এই টপিক্সের সাথে যা যা আছে তুমি জাস্ট সবগুলো সম্পর্কেই একবার করে চোখ বুলে যাবে। এখানে যা আছে এগুলো আর কি বেশি ইম্পর্টেন্ট, বা এর সাথে আরও আছে, এখানে সব অ্যাড করা সম্ভব হয় নাই। তাহলে প্রথম সূত্র শক্তি সংরক্ষণ সূত্র, দ্বিতীয় সূত্রটার সাথে এন্ট্রপি এবং স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার সাথে রিলেটেড। তারপর একটা তোমার এখানে একটা সূত্র আছে ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, এই সূত্রগুলো, এই জিনিসগুলো সম্পর্কে, এই সূত্রের প্রত্যেকটা টার্ম, ডেল এস কি, এনথালপি কি, তারপর এই যে ডেল এস মানে এন্ট্রপি, তারপর ডেল জি গিবস মুক্ত শক্তি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে, এবং কোনটার সাথে সম্পর্ক, ডেল জি কত হলে তোমার কি হয়, ডেল জি শূন্যের থেকে বেশি হলে কি হয়, কম হলে কি হয়, তারপর মাইনাস হলে কি হয়, প্লাস হলে কি হয়, এই জিনিসগুলো তোমার দেখবা যে বইতে খুব সুন্দর করে, সেকেন্ড ইয়ারের বইয়ের পিডিএফটা এখানে অ্যাড করা হয়নি, তোমরা এগুলো কালেকশন করে নিবা, বা তোমাদের জুনিয়র যারা আছে জাস্ট ওই অধ্যায়গুলো তোমরা প্রিন্ট করে নিবা, বা ফটোকপি করে কালেকশন করে একসাথে করে, অথবা বইটা কিছুদিনের জন্য এনে তোমরা টপিক্সের মেইন পয়েন্টগুলা তোমরা একসাথে করে নোট করে ফেলবা। নোট করলে পরীক্ষার আগে জাস্ট ওগুলো রিভিশন দিলেই তোমার আবার সব কিছু মাথায় চলে আসবে, সব প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কর্ণ ইঞ্জিন, তারপর রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস, এই জিনিসগুলো সম্পর্কে একটু বেসিক জানবা, কারণ এটাও এছাড়া আরও কিছু থাকতে পারে, এগুলো সবই এই টপিক্সের আওতাভুক্ত। ঠিক আছে, আরও আছে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র, শূন্যতম সূত্র, আরও সূত্র আছে, জাস্ট এখানে কিছু আমি তোমাদের দিলাম যে কিভাবে কোন টপিকগুলো এখান থেকে, মানে তাপগতিবিদ্যার সাথে রিলেটেড যে টপিকগুলো। তারপর দেখো ইলেকট্রোকেমিস্ট্রি সেম, তোমরা এই যে ভৌত রসায়ন 2 তুমি ইলেকট্রোকেমিস্ট্রিও পেয়ে যাবা, আবার এই জিনিসগুলো আবার তোমার এইচএসসি এর বইতেও আছে, কিন্তু ওখানে অতটা ডিটেলস নেই, যে সংক্ষেপে ওগুলো জানলেও হয়, তুমি চাইলে ওখান থেকে এই জিনিসটা পড়তে পারো, অথবা অনার্সের বই থেকেও জিনিসটা পড়তে পারো, যেখানে তোমার কাছে সহজ মনে হয়। জাস্ট তোমাকে এখানে প্রত্যেকটা যে সেল সম্পর্কে জানতে হবে, তারপর এদের পটেনশিয়াল, ইলেকট্রোড পটেনশিয়াল, তারপর এখানে যে বিভিন্ন বিক্রিয়া হয়, রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া হয়, তারপর নার্নেস্টের যে একটা সমীকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে নার্নেস্টের সমীকরণ, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কিছু না কিছু আসে পরীক্ষায়, বিভিন্ন শর্ত, তারপর এই যে বৈশিষ্ট্য, তারপর এই সূত্রটা দিয়ে তোমাকে বলবে যে নিচের কোনটি নার্নেস্টের সমীকরণ,
তারপর ভোল্টেজ সেল এবং তৈরি এবং এদের যে ক্যালকুলেশন কিছু এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবো। তাই এই হলো ইলেকট্রোকেমিস্ট্রি, মানে ইলেকট্রোকেমিস্ট্রির মানে বেসিক কনসেপ্টগুলো তোমার জানা থাকতে হবে, যেখানে মেইন পয়েন্টগুলো, ঠিক আছে, এগুলো তুমি এমনিতেই বুঝতে পারবে বই খুললি, যেখানে সম্পর্ক কোনটা আছে, সূত্র কোনটা আছে, ঠিক আছে, সেইগুলো সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, আর তোমরা চাইলে একটা বিসিএস এর রিটার্নের ওই যে বইটার কথা বললাম ওইটা চাইলে তোমরা কালেকশন করে রাখতে পারো। অবশ্য ওখানে ওই বইয়ের কথাগুলোই লেখা আছে, কিন্তু বিসিএস এ যা যা আসে শুধু ওগুলো আর মানে ওখানে আছে, ওটা কোনো এমসিকিউ নাই। এমসিকিউর জন্য ভালো কোনো বই নেই। তোমরা চাইলে প্রযুক্তির সাহায্য নিয়ে তোমরা চাইলে এই টপিকসের বিভিন্ন এমসিকিউ তৈরি করতে পারো, বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এগুলো যাচাই করে নিবা, যে কাদের অনেকেই চ্যাট জিটিপি বা অমুক সমুক থেকে কপি করে দিয়ে দিচ্ছে, জাস্ট দেখলাম। তোমরা এটা যাচাই করে তারপর ভর্তি হয়ে প্র্যাকটিস করতে পারো, কিন্তু পড়া নিজের কাছেই, তোমাকে নিজে ঘেটে ঘেটে পড়তে হবে। কারণ এখানে কোনো শর্টকাট নাই। এখানে তুমি চাকরি পরীক্ষা দিতে আসছো, মানে তুমি একটা এমসিকিউ তুমি বেশি পাইলে মনে করবা যে তুমি সবার থেকে এগিয়ে আছো বা অনেকজনের থেকে এগিয়ে আছো, ঠিক আছে। আর শর্টকাট খুঁজলে মনে করবা যে তুমি অনেকে তোমার থেকে আরো ডিটেল জেনে যাচ্ছে, কিন্তু তুমি অনেক কিছুই পিছিয়ে আছো। এমসিকিউ দেখলে তখন এলোমেলো মনে হবে যে চারটা অপশনই এখানে সঠিক, এরকম মনে হতে পারে, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবা যে এগুলা তুমি টপিকস ওয়াইজ অনার্সের বই ধরে, এখন সব তো পড়তে হবে না, আমি তো বললাম সব পড়তে হবে না, জাস্ট আমাদের যে বই থেকে যতটুকু আছে সিলেবাসে ঠিক ততটুকু মেইন পয়েন্টটুকু, সূত্র, কনসেপ্ট এবং সম্পর্ক বা শর্ত, এই জিনিসগুলো এখান থেকে জাস্ট পড়তে হবে আমাদের। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে আছে কলিগেটিভ ধর্ম, এবং বাষ্পচাপ, স্ফুটনাঙ্ক বৃদ্ধি, হিমাঙ্ক হ্রাস, অসমোটিক চাপ, এগুলো তোমার প্রথম বর্ষের ভৌত রসায়ন এক বইতে এই জিনিসগুলো পেয়ে যাবে। আচ্ছা, তারপর ফেজ রুল, ফেজ রুলটা এটা সম্ভবত, হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় বর্ষের ভৌত রসায়নের একদম শেষ অধ্যায়ে ফেজ রুল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এখানে পানি, সালফার, এদের বিভিন্ন ফেজ ডায়াগ্রাম দেখানো হচ্ছে। তাহলে ওই ডায়াগ্রামগুলা সম্পর্কে বেসিক যে তথ্য, এখানে কোন রেখা, কয়টা রেখা, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। এবং ফেজ রুলের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম তোমার আসতে পারে, যে এখানে দশা কয়টি, এরকম। আচ্ছা, এবং এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো এই টাইপের, এই সূত্রগুলো তোমরা বই থেকে ওখানে বিস্তারিত সাজানো আছে, ওখান থেকে জাস্ট একবার সূত্রগুলো দেখবা। আচ্ছা, তারপর দেখো রাসায়নিক সাম্যাবস্থা এবং গতি, এইটা তোমার তোমার ইন্টারেও আছে, এটা ফার্স্ট ইয়ারেও এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা আছে। এই যে লা শাতেলিয়ার নীতি, এগুলো তোমরা ইন্টারও পড়ে আসছো, ইন্টারতে বই থেকে পড়লে হবে। যে সাম্য ধ্রুবক, কেপি কেসি সম্পর্কে, লা শাতেলিয়ার নীতি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে। এবং ওই যে তাপের প্রভাব, চাপের প্রভাব আমরা পড়েছি, একটা বিক্রিয়া দিয়ে বলবে যে এটা তাপ প্রয়োগ করলে কি হবে, এটার তাপমাত্রা ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, এরকম করে তোমাদেরকে বিভিন্ন অ্যানালিটিক্যাল এমসিকিউ করতে পারে। যেহেতু এখানে তুমি একটা বিসিএস এর মতো একটা এক্সামে তুমি এখানে অ্যাটেন্ড করতেছো, অবশ্যই তোমাকে এখানে মানে বেসিক থেকে তো করবেই, সাথে তোমাকে ডিপ লেভেল কোশ্চেনও করতে পারে, ঠিক আছে। যেহেতু তুমি অনার্স শেষ করে আসছো, তাদের ধারণাই থাকবে যে অবশ্যই তুমি এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত নলেজ তোমার আছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবেই পড়তে হবে। অনেকে বলে যে ইন্টারের বই, আসলে ইন্টারের বই থেকে তেমন বেশি কিছু টপিক সম্পর্কে তুমি ধারণা নিতে পারবা না আসলে। ওখানে মেইন কিছু টপিকস আছে, এই যে যেমন এই জিনিসগুলো আছে ওখানে, এই যে পিএইচ বাফার, এগুলো আছে ইন্টারের বইতে। এই যে আমি বলে দিচ্ছি, আর এগুলো অনার্সের বইতেও আছে, ঠিক আছে, তাই তুমি যে কোনো একটা থেকে পড়লেই হবে। তারপর বিক্রিয়ার গতি, তোমার এদের যে ক্রম, এই যে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম খুবই ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন, তারপর থার্ড অর্ডার রিয়াকশন, তারপর ছদ্মক্রম বিক্রিয়া আছে, তারপর জিরো অর্ডার আছে। তাহলে এই প্রত্যেকটা ক্রম বিক্রিয়ার তোমার মেইন সূত্রটা, বৈশিষ্ট্যটা, এবং ওখানে যে গ্রাফ আছে কিছু গ্রাফগুলা জাস্ট একবার তুমি চোখ বুলে যাও। তারপর ওখানে অর্ধায়র সমীকরণ আছে, এদেরই আবার অর্ধায়ু কোনটার কত হবে। তারপর আরএনিয়াজের ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমার মূলত এই শক্তি বা গতির ভিতরে পড়ে যায়। আচ্ছা, তাহলে এগুলো সম্পর্কে তোমরা, এটাও প্রথম বর্ষের ভৌত রসায়ন বইতে, প্রথম বর্ষের ভৌত রসায়নটা তো আমরা দেখলাম অনেক কিছুই এই প্রথম বর্ষের ভৌত রসায়নে তোমার রয়েছে আর কি। কারণ প্রথম বর্ষের অনেক কিছুই ইন্টারের সাথে মিল আছে, সেটা ইন্টারের ওই টপিক্সই আবার প্রথম বর্ষের ভৌত রসায়নে দেওয়া আছে। আচ্ছা, তারপর পিএইচ এবং বাফার এবং তোমার পরিবাহিতা, এইগুলো সম্পর্কেও তোমার ইন্টারে তোমাদের ছিল, ওখান থেকে দেখলেও হবে। তাহলে পিএইচ এর সংজ্ঞা বেসিক, যে ওখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ইন্টারে অনেক করে আসছো তোমরা ওই জিনিসগুলো, অথবা অনার্সের প্রথম বর্ষে এগুলো আছে। বাফার দ্রবণ প্রস্তুতি, অম্লীয় ক্ষারীয় বাফার দ্রবণ, এগুলো সম্পর্কে পড়তে হবে। ইলেকট্রোলাইটিক পরিবাহিতা,
পরিবাহিতা কত প্রকার, কি কি, কারা তড়িৎ বিশ্লেষ্য, কারা অবিশ্লেষ্য, এগুলো সম্পর্কে জানতে হবে। তারপর পরিবাহিতা মাপার যে মোলার কন্ডাক্টিভিটি, এবং এই মাপার কিছু সূত্র আছে, এই সূত্রগুলা তোমাদের আয়ত্ত করতে হবে। আচ্ছা, তারপর এখন রাসায়নিক যন্ত্রপাতি ও বিশ্লেষণ বা কেমিক্যাল ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস, মানে এখন এই জিনিসগুলো সম্পর্কে আবার তুমি যদি বিস্তারিত ধারণা, এটা এইচএসসি থেকে, এইচএসসির বই থেকেই পড়তে পারো, কারণ অথবা এগুলো আছে বিশ্লেষণীয় রসায়ন অনার্স 3য় বর্ষের একটা আলাদা সাবজেক্টই আছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির, ওখান থেকে জাস্ট এখানে সব কিছু চাই নাই, জাস্ট এখানে স্পেকট্রোস্কপি, ক্রোমাটোগ্রাফি অবশ্যই এগুলো সম্পর্কে পার্ট 2তে বিস্তারিত এমনিতেই আমাদের পড়তে হবে। তারপর টাইট্রেশন, গ্রাভিমেট্রি, গুণগত পরিমাণগত বিশ্লেষণ, এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট বেসিক কনসেপ্ট, এগুলো ইন্টার বইতেও তুমি পেয়ে যাবে, মোটামুটি বেসিক ধারণা ইন্টার থেকে পড়লেই হবে এগুলো। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে আছে অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড পেরিয়ডিক টেবল। এই জিনিসগুলো অনার্স প্রথম বর্ষের এগুলো থাকার কথা, অজৈব রসায়নে আছে, এবং এগুলো এইচএসসির সিলেবাসও তুমি পেয়ে যাবে, এইচএসসি বা অনার্স প্রথম বর্ষ যে কোনো একটা বই থেকে দেখলেই হবে। এখানে পরমাণুর যে মডেল আছে, বোর, তারপর রাদারফোর্ড, তারপর সোডিঞ্জার, তারপর কোয়ান্টাম মেকানিক্সের থিওরি, তারপর অরবিটাল কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে, এগুলো তোমরা 19 থেকে পড়ে আসতেছো। তারপর পর্যাপিত ধর্ম প্রবণতা, প্রেডিক টেবল সম্পর্কে আমাদের বিস্তারিত, ওখানে কয়টা মৌল আছে, এদের তড়িৎ ঋণাত্মকতা, তারপর ইলেকট্রন আসক্তি, কোন দিকে গেলে বাড়ে কমে, কার সব থেকে বেশি, কার সব থেকে কম, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত তোমার আইডিয়া রাখতে হবে। এগুলো থেকে এমসিকিউ করা যায় খুব ইজিলি, ঠিক আছে, অনেক এমসিকিউ করা যায় এগুলো থেকে। এগুলো তুমি চাইলে ইন্টারের বই থেকে, ওখানে যে বইয়ের শেষে দেওয়া থাকে ওখান থেকেও তুমি চাইলে বেশি প্র্যাকটিস করতে চাইলে ওখান থেকেও করতে পারো। আচ্ছা, তারপর দেখো কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, এই জিনিসগুলো তুমি আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক বন্ধন, ভেসপার, হাইব্রিডাইজেশন, হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার ফোর্স, এই জিনিসগুলো তুমি অজৈব রসায়নে কিছু পেয়ে যাবে অনার্স প্রথম বর্ষে, এবং এগুলো এইচএসসিতেও আছে, এই জিনিসগুলো সম্পর্কে বেসিক ধারণা দেওয়া আছে। তারপর আরও বিস্তারিত হলো অনার্স 3য় বর্ষের পারমাণবিক একটা স্ট্রাকচার একটা সাবজেক্ট আছে, ওখানে তুমি পেয়ে যাবে। এটা মূলত আমি ন্যাশনাল ইউনিভার্সিটির বইগুলার নাম বলতেছি, এগুলো যারা ভার্সিটি থেকে তোমাদের যে কোর্সগুলো ছিল ওখানেও তোমাদের দেখবা যে এই ইংরেজি যে বিভিন্ন বইয়ের লেখকের নাম আছে, ওখানে তুমি এগুলো খুঁজলে এগুলো খুব ইজিলি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এই যে হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ড কিভাবে হয়, এর মেইন কনসেপ্ট, ভেসপার থিওরি কি, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট, sp2 sp3, এগুলো সম্পর্কে তোমার বেসিক ধারণা রাখতে হবে। আচ্ছা, এগুলা এইচএসসির বই থেকে তুমি পড়তে পারো, হাজারি নাগ স্যার বা রবিউল, তারপর সঞ্জিত কুমার গুহ স্যার, যারা জনপ্রিয় মোটামুটি, যারা তোমার কাছে ভালো মনে হয় সেটা থেকে পড়তে পারো। তারপর জারণ বিজারণ, এটাও এইচএসসিতে ছিল, এটাও আবার অনার্স প্রথম বর্ষের অজৈব রসায়নে আছে। তাহলে অক্সিডেশন নাম্বার নির্ণয়, বিভিন্ন জারণ মান নির্ণয় করতে হবে, তবে বিভিন্ন বিক্রিয়ার ব্যালেন্স করা আসতে পারে বা বিক্রিয়ার সম্পূর্ণকরণ আসতে পারে। তাহলে এগুলো এইচএসসির কনসেপ্ট এবং অনার্স প্রথম বর্ষের কনসেপ্ট, এগুলো তুমি খুব ইজিলি এগুলো পেরে যাবে আশা করি। তাহলে এই গেল মোটামুটি, আরও আছে এখানে। তারপর গ্রুপ কেমিস্ট্রি, তাহলে আমরা সিলেবাসের কোথা থেকে দেখাচ্ছি আসলে এই জিনিসগুলো কোথা থেকে আমি পেলাম, দেখো এগুলো মূলত পিএসসির সিলেবাসেরই, জাস্ট আমি প্রত্যেকটা অংশ নিয়ে তোমাদেরকে ওখানে বাংলা অনুবাদ করে দেখাচ্ছি, যে এগুলো সবই এখানে আছে, তোমরা এটার সাথে মিলিয়ে আবার দেখতে পারো যে কি কি আছে এখানে। তারপর এটা বাংলা একটা অনুবাদ করা আছে, তোমরা চাইলে এটার পিডিএফ, আমি অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলেছি, সবার যাতে গ্রুপ স্টাডি করতে পারে। তোমরা যারা গ্রুপে যুক্ত নয়, আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, অথবা এই যে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার নক দিলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে এই যে পিডিএফ দেওয়া আছে, কারো লাগলে এটা নক দিলে পেয়ে যাবে। এখানে আমি একটা বাংলা অনুবাদ করার ট্রাই করছি, এখানে মোটামুটি এখানে কিছু ভুল থাকতে পারে শব্দ, তাহলে এখানে তোমাদের যাতে ইংলিশ অসুবিধা ওখান থেকে দেখতে পারো। জাস্ট এই যে দেখো এখানে অ্যাটমিক স্ট্রাকচার, এইটা আমরা এইমাত্র আলোচনা করলাম, এগুলো সবই আমরা এইমাত্র দেখেছি যে ওখানে আছে কিন্তু সবই। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে আছে ডিটেল গ্রুপ কেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা, গ্রুপ কেমিস্ট্রি জিনিসটা কি? গ্রুপ কেমিস্ট্রি বলতে এসপি ডি ব্লকের যে মৌলগুলো আছে এই মৌলগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে, যে এখানে কাদেরকে কি বলা হয়, কোনটা চালকোজেন, কোনটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, তারপর কোন গ্রুপে কোন পর্যায়ে কারা কারা থাকে, মানে পর্যায় সারণী সম্পর্কে তোমার গ্রুপ ভিত্তিক আলোচনা। আচ্ছা, তারপর হলো গ্রুপের ভিতরের বৈশিষ্ট্য, কোন গ্রুপের কি কি বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এইটা তোমরা যদি কেউ আরও বিস্তারিত পড়তে চাও, সেটা তোমরা অনার্স 2য় বর্ষের প্রতিনিধি মৌলসমূহের রসায়ন, ওখানে এই পুরো বইটাই লেখা হয়েছে মূলত এই গ্রুপ যে কেমিস্ট্রি নিয়ে আর কি। আচ্ছা,
তারপর পরবর্তীতে রেডিও অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি, এখান থেকে কিছু বেসিক জিনিস আছে, নিউক্লিয়ার ফিশন, ফিউশন এবং আলফা বিটা বিকিরণ। এগুলো সম্ভবত তোমাদের এসএসসিতেও কিছু বেসিক ধারণা দেওয়া ছিল, এবং এগুলো নিয়ে আবার আলাদা বই আছে অনার্সে, সেটা হলো অনার্স ফোর্থ ইয়ারে নিউক্লিয়ার কেমিস্ট্রি, তোমরা সবাই পড়েছো। তাহলে ওখানে এগুলো সম্পর্কে বেসিক ধারণা ওখান থেকে রিডিং, এবং এই যে নিউক্লিয়ার বিক্রিয়া বিভিন্ন ধরনের এবং ফিশন ফিউশন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষা আসতে পারে। এগুলো 9-10 থেকে শুরু করে সব ক্লাসই অল্প অল্প। এখানে কিছু বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই ব্যালেন্সিং বিক্রিয়াগুলো। আচ্ছা, তারপর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটা মূলত বেসিক কিছু যে কনসেপ্ট, এটা এইচসিসিতেও আছে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত এই সাবজেক্টটাকে মাস্টার্সে ইনক্লুড করেছে। একটা পরিবেশ রসায়ন নামে একটা আলাদা সাবজেক্ট আছে। তা আমাদের অত কিছু জানতে হবে না বিস্তারিত, আমরা এইচএসসির বই থেকে ওখানে দেখবা যে প্রথম দিকের একটা অধ্যায় আছে যে পানি, বায়ু দূষণ, অ্যাসিড বৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, জাস্ট এইগুলো সম্পর্কে। তারপর আরও এখানে কিছু কনসেপ্ট আছে, বিওডি, সিওডি, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ফুল মিনিং সহ বিস্তারিত জানতে হবে। এগুলো এইচএসসির বই থেকে আমরা চাইলে পড়তে পারি। আচ্ছা, তারপর মেইন যে টপিকস এখানে আমরা প্রবেশ করলাম অলরেডি, অর্গানিক কেমিস্ট্রি মানে বেসিক জৈব রসায়ন। আচ্ছা, বেসিক জৈব রসায়নটা তোমরা বিভিন্ন ধরনের, এটাও এইচএসসির বইতে তুমি পেয়ে যাবা, বেসিক জৈব রসায়ন সম্পর্কে ধারণা এবং ডিটেল সম্পর্কে। জৈব রসায়নের প্রত্যেকটা ইয়ারই জৈব রসায়নের কিছু না কিছু পার্ট থাকে। প্রথম বর্ষে তুমি এই বেসিক জিনিসগুলা, তোমার অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক যৌগ, এটা দ্বিতীয় বর্ষের অর্গানিক কেমিস্ট্রিতে বিস্তারিত আছে। এগুলো এইচএসসি থেকেই পড়লেই হবে। ওখানে দেখবা যে মেন কিছু বিক্রিয়া আছে, কিছু জনপ্রিয় বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো মার্কনিকভ, তারপর কোপ বিক্রিয়া, এরকম কিছু মানে জনপ্রিয় বিক্রিয়া আছে। ওই বিক্রিয়াগুলোর তুমি বেসিক যে মেকানিজমটা, সেই মেকানিজমটা জানতে হবে, এবং বেসিক প্রিন্সিপালটা প্রত্যেকটা বিক্রিয়ার। এখানে প্রোডাক্ট কী ছিল, মানে তোমার রিয়েজেন্ট কী ছিল, প্রোডাক্ট কী হয়েছে, বিক্রিয়ক উৎপাদ কোনটা থেকে কী তৈরি হয়েছে, এখানে প্রভাবক কী ছিল, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তাহলে আমি এখানে সব কিছু ইনক্লুড করি না, আমি জাস্ট দেখাইছি যে এখানে এই টপিক্সের ভিতরে কি কি থাকতে পারে আর কি, এদের প্রস্তুতি, বিক্রিয়া, গঠন, বিভিন্ন অ্যারোমেটিক, অ্যালিফেটিক এবং হেটারোসাইক্লিক যৌগের। ঠিক আছে, এটা মূলত ডিটেলস পড়তে চাইলে তোমাকে অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন বইটা চোখ বুলাতে হবে একটু। আচ্ছা, তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা অনেকের কাছে, এটা অলরেডি এই টপিক্সে অনেক আমাদের স্টোরিওকেমিস্ট্রির বেসিক যে কনসেপ্ট নিয়ে দেখবো যে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেওয়া আছে। ওই ক্লাস দেখলে তোমরা এই যে এর এই বেসিক স্টিরিওশনের বেসিক সম্পর্কে অধিকাংশই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু আমাদের এমসিকিউ, আমাদের বেসিকটাই জানতে হবে। তোমরা চাইলে ওই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্রল করলে বা প্লে লিস্ট দেখলেই এটা পেয়ে যাবে, স্টিরিওশন প্লে লিস্টে দেওয়া আছে। আইসোমারিজম, কাইরালিটি, ওখানে আমরা সংক্ষেপে আলোচনা করেছি, আমি প্রত্যেকটা টপিক টাচ করার ট্রাই করেছি, ওটা দেখতে পারো। ওটা দেখলে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তারপরে এখানে সমানুতা, কাইরালিটি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এটা তোমার অনার্স তৃতীয় বর্ষের যে স্টিরিওশন একটা সাবজেক্ট ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছো। তারপর আরএস নামকরণ, অপটিক্যাল রোটেশন, আলোক সমানুতা বা আলোক ঘূর্ণন, আর ডিএল সমাণু, এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট বেসিক জিনিসগুলো একবার জাস্ট রিডিং, চোখ বুলে যাবে আর কি। আর যেগুলো তোমার মনে থাকতেছে না বা সূত্র, এগুলো জাস্ট খাতায় লিখে যাবা। এই যেহেতু সময় কম, 2 মাসের ভিতরে আমাদেরকে কি করতে হবে, পুরো সিলেবাস শেষ করতে হবে। আমি শেষে রুটিন বলবো তোমাদের যে কি কি পড়তে হবে বা কিভাবে তুমি কিভাবে পড়তে পারো। যেহেতু জেনারেলও পড়তে হবে, জেনারেলের পাশাপাশি সাবজেক্টিভও প্রতিদিন আমাদের অল্প অল্প করে এগিয়ে রাখতে হবে। তারপর অর্গানিক রিয়াকশন টাইপ, এখন বিভিন্ন ধরনের রিয়াকশন আছে, এই জিনিসগুলো তোমরা বিস্তারিত জানতে পারবে হলো অনার্স চতুর্থ বর্ষের রিয়াকশন মেকানিজম একটা বই আছে, সেখানে তোমরা এই জিনিসগুলো বিস্তারিত জানতে পারবে। এবং এসএসসিতেও থাকতে পারে এগুলা, কিছু বেসিক ধারণা ওখানে তুমি পেয়ে যাবে। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, রেডিক্যাল বিক্রিয়া, এই যে এইগুলো হলো অর্গানিক রিয়াকশন, এবং এদের সম্পর্কে তোমার মোটামুটি বেসিক ধারণা রাখতে হবে। তারপর সাবস্টিটিউশন ইন অ্যারোমেটিক অ্যান্ড হেটারোসাইক্লিক, অ্যারোমেটিক যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়নে পেয়ে যাবা। অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া মানে প্রতিস্থাপন, বিভিন্ন ধরনের নাইট্রোশন, সালফেশন, সালফোনেশন, তারপর হ্যালোজিনেশন, এই ধরনের বিভিন্ন বিক্রিয়া আছে। তারপর আরও কিছু বিক্রিয়া আছে, ফিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এবং অর্থপ্যারা রিলেটেড কিছু বিক্রিয়া আছে, এগুলোও আমাদের জানতে হবে। তারপর পরবর্তীতে দেখো এই পার্ট আমরা প্রায় শেষ, তারপর দ্বিতীয় পার্টে প্রবেশ করব। তারপর হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মানে শিল্প রসায়ন।
আচ্ছা, শিল্প রসায়ন একটা বই আছে তৃতীয় বর্ষে, এটা বইয়ের নামই হলো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ওখান থেকে জাস্ট আমাদের বেসিক প্রিন্সিপালগুলো, যে সাবান কিভাবে তৈরি করব, অ্যাসিড এবং রঞ্জক পদার্থ বা বিভিন্ন রং, সার, এই জিনিসগুলো সম্পর্কে জাস্ট অধ্যায়গুলোর যে প্রথমে যে ব্রিফিং আছে, হেডিং আছে, বা কি কি পদ্ধতিতে এই জিনিসগুলো তৈরি করা যায়, পদ্ধতির বিস্তারিত দরকার নেই। তুমি জাস্ট কি কি পদ্ধতি, যে কোনটা হেবারবস প্রণালী বা এরকম বিভিন্ন পদ্ধতি লেখা থাকবে, দেখবো ওই পদ্ধতিগুলোর নাম, টাইটেল সব মুখস্থ করবা। তারপর শিল্প বর্জ্য অপসারণ কিভাবে করবা, এটা নিয়ে আলাদা একটা অধ্যায় আছে এই শিল্প রসায়ন বইয়ের ভিতরে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এভাবে করে তোমরা পড়ে ফেলো। তারপরও কারো কোনো যদি কোশ্চেন থাকে, তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে বা যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি যদি দেখে থাকি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার। আচ্ছা, পরবর্তী পার্ট টুটা একটু, এটা তুমি এই টপিক্সের জিনিসগুলো তুমি ইন্টারে খুব কমই পাবা, কিছু আছে যেমন এই যে বোনস্টেড লুইস মতবাদ, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল কারা, এদের সম্পর্কে জানতে হবে, এগুলো মানে ইন্টারও ছিল। আচ্ছা, এগুলো সম্পর্কে তুমি যে এগুলো সম্পর্কে তোমার জানতে হলে তোমাকে যে প্রথম বর্ষের যে বইগুলো পড়তে পারো। এখানে যে বোর্নস্টেড লাউরির যে মতবাদ আছে, লুইসের মতামত আছে, এগুলো অজৈব রসায়নের ভিতরে আছে সম্ভবত প্রথম বর্ষের। তারপর এগুলা সবগুলা আবার তুমি যে বিসিএস রসায়ন হেল্পলাইন যে ওই বইটা আছে ওখানেও তুমি পেয়ে যাবে। বিগত সালে এইদিকে অনেক কোশ্চেন আসছে মানে বিসিএসে। তারপর নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল সম্পর্কে রিয়াকশন মেকানিজম অনার্স চতুর্থ বর্ষের যে বইগুলো, এগুলো পেয়ে যাবা। তারপর হার্টস অফ নিউক্লিওফিলিক হোমোলুমো রিয়াকশন মেকানিজম, এগুলো হলো সবগুলাই তোমার বিক্রিয়ার কৌশল বইয়ে আছে অনার্স চতুর্থ বর্ষের। SN1 SN2 E1 E2 এলিমিনেশন বিক্রিয়া, তারপরে যে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, ফ্রন্টিয়ার অরবিটাল থিওরি, হোমোলুমো কি, এগুলো সম্পর্কে, এগুলোর ফুল মিনিং, ঠিক আছে, এগুলোর ফুল মিনিং সব সম্পর্কে সব কিছু তোমার বিস্তারিত জানতে হবে। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে আছে যে রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কমপ্লেক্স রিয়াকশন। আচ্ছা, তারপর এখানে কিছু মানে তোমার কিছু পুনর্বিন্যাস বিক্রিয়া আছে। যেমন আমরা বর্ণালীমিতে পুনর্বিন্যাস দেখেছি, ম্যাকলিফার্টি পুনর্বিন্যাস, এই রিলেটেড ভিডিও আছে আমাদের চ্যানেলে। তারপর বিভিন্ন জটিল বিক্রিয়া, বিভিন্ন সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফাইল বিক্রিয়া, তারপর কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এগুলো তুমি বিক্রিয়ার কৌশল বইয়ে এই জিনিসগুলোও দেওয়া আছে আমার যতটুকু ধারণা আছে। আচ্ছা, তারপর পরবর্তীতে আছে কাইরালিটি, ডিসিমেট্রি এবং অপটিক্যাল অ্যানালাইসিস, এগুলো তুমি এসটি রসায়নের ভিতরে পেয়ে যাবা, অনার্স তৃতীয় বর্ষের এসটি রসায়ন বইয়ের ভিতরে পেয়ে যাবা। আচ্ছা, এই জিনিসগুলো অপটিক্যাল অ্যাক্টিভিটি, এনানসিওমার, ডায়াস্টিওমার কি, ওআরডি কার্ভ, সিডি কার্ভ, কটন প্রভাব, এগুলো তোমরা পড়েছো অলরেডি, অনার্সে পড়েছো। জাস্ট এইগুলাই জাস্ট তোমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, বা পুরোনো পড়াগুলাই জাস্ট একটু কী করতে হবে, রিভিশন দিতে হবে। আর যারা অনার্সে ফাঁকি ঝুঁকি দিয়ে আসছো, শর্ট সাজেশন পড়ে আসছো, শুধু বেছে বেছে এই কয়টা কোশ্চেন পড়ে আসছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে, আমাদের যে একাডেমির স্টুডেন্টদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি, আমরা যেভাবে পড়াচ্ছি টপিকস অনুযায়ী সিলেবাস ধরে ধরে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি, এভাবে তোমরা লেগে থাকো, শুরু থেকে ক্লাসগুলো দেখতে থাকো। ইনশাআল্লাহ পরবর্তীতে চাকরির লাইফে গিয়ে বা চাকরির কোনো প্রতিযোগিতা পরীক্ষা গিয়ে দেখবা যে তুমি এগুলো অনেক কিছুই তোমার নলেজে আছে বা জানো বা তোমার নোট করা আছে। ঠিক আছে, এই জন্য শর্টকাটের কোনো ওয়ে নেই। যারা কেমিস্ট্রি রিলেটেড চাকরি করতে চাচ্ছ তাদেরকে অবশ্যই খুঁটিনাটি সব কিছু বিস্তারিত জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই জন্য শর্ট সিলেবাসমূলক এগুলো থেকে দূরে থাকো। এগুলা অনেকেই প্রচারণা চালায়, এগুলো মূলত নিজেরাই তোমরা নিজেদের ক্ষতি করতেছো, এগুলা তোমরা টাকা দিয়ে কিনে আবার তোমরা নিজেদেরই ক্ষতি করতেছো। যাই হোক, আর যারা শুধু চাও যে না শুধু ভাই আমার পাস হলেই হবে আর কিছু লাগবে না, আমি কেমিস্ট্রি চাকরি করতে চাই না বা রিটার্ন পরীক্ষা দিতে চাই না, তাদের ক্ষেত্রে আলাদা। তোমাদের তাইলে মানে শুধু পাস করার জন্য হলে তোমরা শর্ট সিলেবাস বা যাই হোক ওগুলো ফলো করতে পারো। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ট্রাই করতেছি কেমিস্ট্রির বেসিকটা সবার ভিতরে দেওয়ার জন্য, এই জন্য আমরা এভাবেই কাজ করছি, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ট্রাই করতেছি সবাইকে বোঝানো। আচ্ছা, তারপর অ্যাট্রোপ আইসোমাইজম, এটাও এসটি রসায়ন বইতে তুমি পেয়ে যাবে, অনার্স তৃতীয় বর্ষের এসটি রসায়ন থেকে দেখলাম আমরা অনেক কিছু আছে এই যে পরীক্ষায়। তারপর এখানে একটু ভুল আছে, বাইফিনাইল কম্পাউন্ড আছে যারা অ্যাট্রোপ সামান্যতা প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা, তাদের এটা কিন্তু রেস্ট্রিক্টেড বন্ড রোটেশন, মানে তাদের ভিতরে যে কার্বনের যে ঘূর্ণনটা বাধা পায়, এখানে কিছু স্ট্রিক বাধা এবং বিস্তারিত এগুলো তোমরা বইতে দেওয়া আছে। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করলে একটা ক্লাসই দরকার হবে। অলরেডি স্টিরিওশন কোর্স নিয়েছি অলরেডি আমার স্টুডেন্টদের, এগুলো সব দেখিয়েছি ওদের। আচ্ছা, তারপর দেখো পরবর্তীতে হলো
স্পেকট্রোস্কোপি টেকনিক্স। এটা হলো অনার্স চতুর্থ বর্ষের বই তুমি পেয়ে যাবা। এটা হলো আমি ন্যাশনালের সিলেবাস অনুযায়ী বলতেছি। চতুর্থ বর্ষের বর্ণালীমিতি বইয়ে এই সব জিনিসগুলো আছে। অলরেডি এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, যে এনএমআর নিয়ে বিস্তারিত ভিডিও তুমি পেয়ে যাবা। এনএমআর নিয়ে একদম টপিকস একদম বেসিক থেকে আলোচনা করেছি, কিভাবে এগুলো নির্ণয় করবা, কোনটা সক্রিয় না, এনএমআর এর বেসিক কি, এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। তারপর ভর বর্ণালীমিতি, তারপর বিভিন্ন ধরনের তোমার আলট্রাভায়োলেট, আইআর, রমন বর্ণালী, ইএসআর বর্ণালী, এগুলো সম্পর্কে মানে এখানে বলতে গেলে তোমাদের বইয়ের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন বলতে পারো যে ভাই আমি সবগুলো অধ্যায় কি এখানে বই থেকে পড়বো? না, তোমার সবগুলো অধ্যায় মানে পুরোপুরি পড়তে হবে না, তোমাকে জাস্ট অধ্যায়গুলোর এই যে এদের বেসিক প্রিন্সিপাল, এদের প্রয়োগ কি, এগুলা কোথায় ব্যবহার হয়, ইউভি বর্ণালীটা আসলে কি, এদের রেঞ্জ কত, জাস্ট এই তোমার বেসিক জিনিসগুলো সংজ্ঞাটা জাস্ট, এবং যদি দেখো এর ভিতর থেকে কোনো সূত্র আছে কিনা বা কোনো কনসেপ্ট আছে কিনা, জাস্ট এই জিনিসগুলো তুমি দেখবা। জাস্ট এখানে এই যে ইউভি বর্ণালী এটা কি কি কাজে ব্যবহার করা হয়, অণুর কি কি, এদের শর্তটা কি, কি থাকতে হবে না থাকতে হবে, ডাইপোল মোমেন্ট থাকতে হবে কিনা, এগুলো বইতে খুব সুন্দরভাবে সাজিয়ে লেখা আছে। তোমরা শামস প্রকাশনীর যে রাসায়নিক বর্ণালীমিতি এই বইটা ফলো করতে পারো, এটা খুব সুন্দর মোটামুটি বেসিক ধারণা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো আর আমাদের কোর্সের যারা স্টুডেন্ট, তোমরা যারা চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছো, যারা এই কোর্সের সাথে যুক্ত ছিল, তোমাদের তো এগুলো সব নোট করানোই আছে, তোমরা জাস্ট ওখান থেকে একবার রিভিশন দিতে পারো বা পিডিএফগুলো দেখে যেতে পারো একবার। আচ্ছা, তারপর দেখো ভর বর্ণালীমিতি আছে, তারপর এনএমআর, ইএসআর, রমন, আইআর, ইউভি সবগুলোই দিয়ে দিয়েছে এখানে, জাস্ট সবগুলোর বেসিক প্রয়োগ, সংজ্ঞা, শর্ত, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। তারপর দেখো ক্রোমাটোগ্রাফি টেকনিক্স, এটা হলো অনার্স চতুর্থ বর্ষের, এটাও একটা বই। দেখবা যে পৃথকীকরণ কৌশল একটা বই আছে আমাদের আলাদা এই নামে। তাহলে এখন পুরো বই তোমাকে পড়তে হবে না, জাস্ট ওই বইয়ের প্রত্যেকটা অধ্যায় দেখবে এক একটা ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করছে। কোনো অধ্যায় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, কোনোটা কলাম, কোনোটা গ্যাস ক্রোমাটোগ্রাফি, কোনোটা আয়ন বিনিময় ক্রোমাটোগ্রাফি, কোনোটা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এদের ব্যবহার, সুবিধা অসুবিধা, এই জিনিসগুলো তুমি দেখবা। আর প্রত্যেকটা ক্রোমাটোগ্রাফি সম্পর্কে বেসিক ধারণা, যে এখানে স্থির মাধ্যম কে থাকে, সচল মাধ্যম কে থাকে, এই জিনিসগুলো জাস্ট তুমি একবার রিডিং পড়বা, অথবা খাতায় এক পৃষ্ঠার ভিতরে তুমি জাস্ট লিখে রাখবা যে এখানে টিএলসিতে সচল মাধ্যম এইটা, তোমার স্থির মাধ্যম এটা, এখানে এই এই পদার্থ ব্যবহার করা হয়, লেয়ার দিতে এইসব জিনিস নেওয়া হয়, আর এখানে এটার প্রয়োগ হলো এইসব ক্ষেত্রে, জাস্ট এখানে সুবিধা অসুবিধা এভাবে লিখে রাখবা। আর হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিন্তু আমি স্টার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এগুলা সম্পর্কে এখন তো বললামই, জাস্ট তোমরা এগুলা টপিক দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট বইগুলা খুলবা, খুলে জাস্ট তুমি পেজগুলা জাস্ট একবার করে রিডিং দিবা, আর যেগুলো দেখবা যে তুমি মনে থাকতেছে বা আগে থেকে তোমার কনসেপ্ট ভালো নাই, সেগুলা খাতায় নোট করতে থাকবা, ঠিক আছে, জাস্ট মেইন পয়েন্টটুকু, সব না, সংজ্ঞা, শর্ত, সূত্র, এই মেইন জাস্ট বেসিক পয়েন্টগুলো। তারপর দেখো বায়োমলিকুলস, তারপর এই জিনিসগুলো আবার আছে আমাদের অনার্স চতুর্থ বর্ষের, এই জিনিসগুলা অনার্স চতুর্থ বর্ষের, এটা অনার্স চতুর্থ বর্ষের বইয়ে আছে। বিস্তারিত তুমি আর কোনো মানে অন্যান্য তুমি যে এসএসসি লেভেল বা অন্যান্য কোথাও এগুলো বিস্তারিত নাই, অল্প কিছু ধারণা থাকতে পারে, কিন্তু বিস্তারিত তোমার পড়তে হলে এগুলো সম্পর্কে তোমার অনার্স চতুর্থ বর্ষের জৈব রসায়নে নির্বাচিত বিষয়, শামস প্রকাশনী একটা বই আছে, ওই বইটা ভালো, এই বইটা লেখা সুন্দর আছে। আমি আমার স্টুডেন্টদেরকে কোয়ালিটিফুল যে যেখানে ভালো লেখা এগুলোই সাজেস্ট করি। আচ্ছা, তারপর এখানে যে তোমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের নাম দেওয়া আছে, দেখো এই যে তোমাদের বইতে এরকম অধ্যায়গুলোর নাম আছে, কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, তারপরে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, এগুলো আলাদা নাম আছে, ভিটামিনস, হরমোনস, অ্যান্টিবায়োটিক, অ্যালকলয়েডস, ডাইসড মানে রঞ্জক পদার্থ যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন এগুলো সম্পর্কে কি পড়বা তুমি, এদের যে এই যে ভিটামিন যারা আছে, তোমার যে ভিটামিন বি 12, তারপর ভিটামিন A B C D, এগুলো সম্পর্কে জাস্ট একটু জানবা। তারপর হরমোন কি কি আছে, স্টেরয়েড সম্পর্কে তোমাদের বইতে আছে, ধারণা দেওয়া আছে, এটা সম্পর্কে জানবা। তারপর কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে, এইগুলো সম্পর্কে এদের সংকেত, এদের বেসিক প্রিন্সিপাল, এবং এদের যে বিভিন্ন ধরনের এদের ভিতরে কি কি ধরনের ধর্ম প্রদর্শন করে, এই বেসিক জিনিসগুলো তুমি জানবা, এদের সংকেত সহ। পলিস্যাকারাইড কারা কারা আছে, স্টার সেলুলোজ, এদের সংকেত কি, এদের ভিতরে কি কি গ্রুপ থাকে, এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। তারপর অ্যান্টিবায়োটিক্স, অ্যালকলয়েড, ডাইস। তারপর অ্যান্টিবায়োটিক সম্পর্কে তোমাদের ওই জৈব রসায়নে নির্বাচিত বিষয়েরই পার্ট 2-তে মেডিসিন কেমিস্ট্রিতে অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা আছে। অ্যালকলয়েডস ওখানে এটা হলো পার্ট 1-এ আলোচনা আছে। তারপর বিভিন্ন রঞ্জক পদার্থ সম্পর্কে
যেমন ফ্লাভিনয়েডস, তারপর এরকম আরও রঞ্জক পদার্থ আছে, এগুলো সম্পর্কে তোমরা ওখানে ধারণা মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, তারপর হরমোন, ভিটামিন, এগুলো সম্পর্কেও ওখানে বেসিক ধারণা আছে। তাহলে এতগুলো অধ্যায় জাস্ট এখানে তোমার এখানে যে কোনো টপিক থেকে কোশ্চেন আসতে পারে, এগুলো সবগুলো সম্পর্কেই আমাদেরকে কি করতে হবে, বেসিক ধারণা নিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি যে আমাদের যে সিলেবাস অ্যানালাইসিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে জিনিসগুলো পড়তে হবে। তাহলে তোমরা মেইন হলো তোমরা একটা মানে বিসিএস এর জব সলিউশন কালেক্ট করতে পারো, যেখানে বিসিএস এর বিগত কোশ্চেনগুলো আছে, ওইগুলো পড়লেই মূলত তোমার টপিকসগুলো কি কি থেকে আসতেছে এগুলো সম্পর্কে তোমার অনেক আইডিয়া হয়ে যাবে। মানে অনেক টপিক যেগুলোতে গুরুত্বপূর্ণ সেগুলো থেকেই তো বিসিএস এর প্রশ্ন আসছে বিগত সালে, সেগুলো পড়লেই তোমার ওই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং সাথে ওইগুলো সম্পর্কে একটু সুন্দরভাবে বইতে গুছানো পেতে হলে তোমাকে বইতে যেতে হবে, কারণ সব টপিক্স থেকে তো বিসিএস এর কোশ্চেন নাও আসতে পারে। সেই জন্য আমাদেরকে পুরো টপিক্স অ্যানালাইসিসের জন্য আমাদেরকে অনার্স লেভেলের যে বইগুলা ওগুলা কালেক্ট করে টপিক্স অনুযায়ী ওগুলো পড়তে হবে। সব কিছু না, জাস্ট যে যে টপিক্স পরীক্ষা আছে, যে যে অধ্যায় আছে। তাহলে আমরা কয়েকটা বইয়ের আমি এখানে তোমাদের আবার একটু শুরু থেকে বলে দিচ্ছি যে অনার্স প্রথম বর্ষের আমরা পেলাম ভৌত বইয়ের বেশি আমরা দেখলাম। তারপর ভৌত, অজৈব এবং জৈব তিনটাই তুমি রাখতে পারো, অজৈব জৈব। আচ্ছা, তাহলে তিনটাই এখানে বেসিক কনসেপ্টগুলো আছে, তিনটে বই। তার দ্বিতীয় বর্ষের আমাদের শুধু ভৌত, তৃতীয় বর্ষের তিনটাই মোটামুটি ধারণা রাখা লাগবে। জৈব যৌগ যে বেনজিনের বিক্রিয়াগুলো আবার এই দ্বিতীয় বর্ষের বইতে বিস্তারিত আছে, অ্যারোমেটিক, হেটারোসাইকেল, এগুলো এইচএসসি লেভেলের বই থেকে পড়লেও হয়। যদি এইচএসসির বইতে যে টপিক্স আছে তোমরা চাইলে ওখান থেকেও পড়তে পারো, ডিটেলস জানার জন্য অনার্সে চলে আসতে পারো। আচ্ছা, তবে ভৌত বেশি ডিটেলস দরকার নেই, শুধু মানে এখানে মেইন প্রিন্সিপলটা জানতে হবে। ঠিক আছে, এই তা জৈব এবং প্রতিনিধি মৌলসমূহের রসায়ন, এইটা তোমার গ্রুপ কেমিস্ট্রির যে টপিক্সটা আমরা দেখলাম ওখান থেকে পড়তে পারো, অথবা এগুলো এইচএসসির বইতেও এগুলা দেওয়া আছে। তৃতীয় বর্ষের আমরা কি বই দেখলাম? তৃতীয় বর্ষে আমরা দেখলাম স্টিরিও রসায়ন আর ভৌত রসায়নের শুধু ফেজ, ওই যে দশা সূত্রের যে অধ্যায়টা, ওইটা দেখতে পারো। ওইটা হলো ভৌত রসায়নে এক অধ্যায় শুধু দিছে, এটা লাস্ট অধ্যায় আছে। আচ্ছা, তারপর মূলত প্রথম এবং তৃতীয় বর্ষের আবার অনেক কিছু এবার কনসেপ্ট মিল আছে, যে রিয়াকশন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এবার তৃতীয় বর্ষে আছে। তার এসটি রসায়ন তুমি এখানে লাগবে শিল্প রসায়ন। চতুর্থ বর্ষের তোমার লাগবে হলো জৈব বিক্রিয়ার কৌশল। তারপর লাগবে জৈব রসায়নের নির্বাচিত বিষয়, বর্ণালী বিশ্লেষণ, বর্ণালীর তোমার যে সেপারেশন টেকনিক, পৃথকীকরণ রসায়ন, এই বইগুলো থেকেই তোমার মূলত এই সব টপিক্সের মোটামুটি আলোচনা তুমি ওখানে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে যাদের কাছে বেশি মনে হচ্ছে, তাহলে তোমরা শুরুতে ওই যে বিসিএস এর জব সলিউশনের যে রিটেনের যে কোশ্চেনগুলো আছে ওগুলা রিডিং পড়তে থাকো। রিডিং পড়লে তোমার এই সিলেবাস সম্পর্কে অনেক আইডিয়া হয়ে যাবে। তারপর এইচএসসির একটা বই রাখতে পারো, এইচএসসির পুরনো হলে হবে 1-2 বছর, কোনো সমস্যা নেই। যে কোনো এক রাইটারের বই রাখার পরে জাস্ট তুমি বেসিক কনসেপ্টটা গেইন করো, যে যে টপিকসগুলো তোমার আছে, এবং ওখানে লাস্টে যে এমসিকিউ আছে তুমি চাইলে ওগুলো প্র্যাকটিস করতে পারো, অথবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত হয় তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন লাস্ট পার্ট, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, আর বেশি লম্বা করব না আমাদের ভিডিও। আচ্ছা, সেটা হলো যে কিভাবে এখন শেষ করবা জিনিসগুলো। তাহলে আমি এখানে আমার পার্সোনালি আমি তোমাদেরকে একটা রুটিন সাজেস্ট করতেছি, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। আর 30 দিনে একটা এখানে রুটিন সাজাইছি, তোমরা সিলেবাসগুলো মিলিয়ে নেবে যে সব এখানে আছে কিনা। এখানে রুটিনটা হলো যে প্রত্যেক দিন তুমি 2টা করে টপিকস, তো এভাবে তুমি নোট করো বা পড়তে থাকো বা বেসিক কনসেপ্টগুলো জানার ট্রাই করতে থাকো। তাহলে দেখবা যে 30 দিন তুমি যদি এভাবে ধারাবাহিকভাবে পড়তে পারো, তাহলে 30 দিনই তোমার পুরো সিলেবাসটা তোমার আয়ত্ত চলে আসছে। তারপর তুমি এই টপিকগুলো লিখে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নিয়ে তুমি চাইলে এগুলো নিয়ে এমসিকিউ তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো, অথবা যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে তুমি এগুলা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো। আর তারপরও 1 মাস আমাদের হাতে থাকবে। 1 মাস তুমি জেনারেল পার্ট, যাদের আগে থেকে পড়া আছে তাদের জন্য তো সুবিধা ভালো, কিন্তু নতুন করে আসলে জেনারেল পার্টে অনেক হিউজ সিলেবাস, এটা পড়াটা একটু টাফ হয়ে যাবে। তোমরা বিগত সালের বিসিএস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে পারো, যেহেতু সময় খুব কম, ওগুলো ব্যাখ্যা সহ পড়তে পারো। যারা একদমই নতুন আর কি, শুধু সবেমাত্র এই মানে শেষ করেছো অনার্স, কিছুই পড়োনি, তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে।
কিন্তু যারা একটু একটু পড়েছো বা ধারণা আছে বা বেসিক যাদের ভালো আছে তারা আশা করি ওখানে সাধারণ পাঠের কোশ্চেন সহজ হয়, অনেক কিছু তোমাদের আয়ত্তের ভিতরেই থাকবে আর কি আশা করি। তারপরে এগুলো পড়তে হবে 100 মার্ক যেহেতু, তাহলে এটা মূলত তোমার কাট মার্ক নির্ধারণ হবে যে 200 মার্কে যে যত বেশি পাবে তারাই চান্স পাওয়ার সম্ভাবনা তাদেরই বেশি থাকবে। আচ্ছা, তাহলে এই রুটিনটা এভাবে, মানে পার্ট 1 থেকে একটা টপিকস তুমি পড়বা আর পার্ট 2 থেকে একটা টপিকস পড়বা, পার্ট 1 থেকে একটা, পার্ট 2 থেকে একটা, এভাবে করে তুমি দুইটা যদি কম্বিনেশন করে পড়ো তাহলে দেখবা যে তুমি 30 দিন পরে এভাবে যদি আলাদা করে নোট করতে পারো প্রত্যেকটা টপিকস বেসিক কনসেপ্টগুলো, দেখবা 30 দিন পরে তোমার এখানে সব টপিকসগুলো তোমার পড়া হয়ে গিয়েছে। ঠিক আছে, এই যে কারো রুটিনটা দরকার হলে আমাদের যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে নক দিলে তোমাদের রুটিন দিয়ে দেবে, এগুলো ফ্রি তোমাদের জন্য সম্পূর্ণ। এই ভিডিওটা মূলত সম্পূর্ণই আমাদের স্টুডেন্টদের জন্য যারা মূলত অনার্স শেষ করেছে এবং অনেকেই রিকোয়েস্ট করেছে বা ভোট দিয়েছে যে ক্লাসটা নেওয়ার জন্য বা কমেন্টে কোর্সের কথা বলেছে। মূলত এই স্বল্প সংক্ষিপ্ত সময় আসলে কোর্স রান করার কোনো প্ল্যান নেই আমাদের, যেহেতু অনার্সের 4টা ইয়ার নিয়ে কাজ করতে হচ্ছে এই জন্য কোর্স রান করার কোনো প্ল্যান আপাতত নেই। তাহলে তোমাদের জাস্ট এই ক্লাসটা ফ্রি সাজেশনমূলক একটা ক্লাস নিলাম, আশা করি তোমরা এটা থেকে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো তোমাদের সবার সাথে, ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো ভিডিওটা, আশা করি তারা দেখে তারাও উপকৃত হবে। ঠিক আছে, তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে যারা নতুন এবার পরীক্ষা দিবে, এই বিশেষ সিলেবাস অ্যানালাইসিস দেখলে তারা সিলেবাস সম্পর্কে, মানে কোন কোন বই অনার্সের আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, যারা এখনও অনার্স শেষ করনি তারাও চাইলে এই ভিডিওটা দেখে তোমার আইডিয়া রাখতে পারো যে কোন কোন সিলেবাস, কোন কোন টপিকস আছে বিসিএসে, কোন কোন জিনিস পড়তে হবে গুরুত্ব দিয়ে। সামনে যাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আছে তারা এই জিনিসগুলো অবশ্যই ডিটেলস ডেপথে যত পারো পড়বা, কারণ রিটেন পরীক্ষায় তোমার এগুলো লিখতে হবে খাতায়, একদম বিস্তারিত বিভিন্ন কোশ্চেন আসবে এর ভিতর থেকে। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবার জন্য শুভকামনা। সবাই প্রিপারেশন নাও যার যার সর্বোচ্চটা দিয়ে, এবং যেহেতু এখানে রিটেন নাই এটা একটা ভালো অপরচুনিটি, যদিও এখানে সিট সংখ্যা খুবই কম, মাত্র 30টা সিট, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা দিব, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।